আসসালামু আলাইকুম। শুরু করছি শ্রাবণ মেঘের রোদ্দুর পর্ব ২৪। লেখনীতে ইনায়া রোজ। শ্রাবণের বাহুডোরে আবদ্ধ হয়ে নিঃশব্দে দাঁড়িয়ে আছে মেঘ। তার মনে হচ্ছে কোনো গভীর অন্তহীন সমুদ্রের কিনারায় এসে থমকে গেছে সে। শ্রাবণের বুকের গভীরে শব্দহীন প্রচণ্ড ঝড় বয়ে চলছে। সেই ঝড়ে একটা বেদনা মিশ্রিত আকুলতা আছে, একটা চাপা দীর্ঘশ্বাসের ব্যথা আছে, যা কখনো উচ্চারিত হয়নি। মেঘ কি এই প্রথমবার অনুভব করল শ্রাবণের কঠোর আবরণের নিচে লুকিয়ে থাকা এই গভীর শূন্যতা? শ্রাবণের উষ্ণ নিঃশ্বাস মেঘের কপালের কাছে এসে আছড়ে পড়ে তার অস্তিত্বের সাক্ষী রেখে যাচ্ছে প্রতিটি মুহূর্তে। শ্রাবণের এই বাঁধনে একটা নিরুপায় আকুতি আছে, একটা অব্যক্ত তৃষ্ণা আছে, যা সে কোনোভাবেই দমন করতে পারছে না। যেন কত শতাব্দীর শূন্যতা আজ সে পূরণ করতে চাইছে। এর স্পর্শে মনে হচ্ছে বহু যুগের কাঙ্ক্ষিত কোনো বস্তু তার হাতে এসে ধরা দিয়েছে, আর একটু আলগা হলেই তা মিলিয়ে যাবে দূর দিগন্তে। তার আঙুলগুলো মেঘের পিঠে দৃঢ় হয়ে চেপে বসে আছে। শ্রাবণ নিশ্চিত হতে চায় মেঘ সত্যিই আছে, সত্যিই তার কাছে আছে, একেবারে তার নিকটে। কিছুক্ষণ পর ধীরে ধীরে মেঘকে ছেড়ে দিল শ্রাবণ। এরপর এক স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। মেঘ নিচের দিকে তাকিয়ে আছে এক অদ্ভুত নীরবতায়। শ্রাবণ হাত বাড়িয়ে ঘরের আলো জ্বালালো। আলো জ্বালাতেই মেঘ সামান্য শিহরিত হলো। আলো ম্লান করে দিল ঘরের আবছা রহস্য, প্রকাশ করল এক শূন্যতা যা এতক্ষণ অন্ধকারের আড়ালে ঢাকা ছিল। তবুও মেঘ চোখ তুলল না। সে একইভাবে দাঁড়িয়ে রইল নিস্তব্ধ হয়ে। মেঘের ভিতরে যে এক অস্থির ঝড় বইছে সেটা স্পষ্ট অনুভব করতে পারছে শ্রাবণ। শ্রাবণ ধীরে ধীরে মেঘের সামনে গিয়ে দাঁড়ালো। আলতো হাতে মেঘের চিবুক ছুঁলো। স্পর্শটা এতটাই কোমল ছিল, মনে হলো সে কোনো ভঙ্গুর কাঠ ছুঁয়ে দেখছে। সামান্য জোর প্রদানেই তা ভেঙে খান খান হয়ে মাটিতে লুটিয়ে পড়বে। এরপর ধীরে ধীরে মেঘের মুখখানা নিজের দিকে ফিরালো, আর তখনই স্তব্ধ হয়ে গেল শ্রাবণ। মেঘের টকটকে লাল চোখের দিকে তাকিয়ে মুহূর্তের জন্য শ্বাস নিতে ভুলে গেল সে। নাকের পাটা ফুলে আছে মেঘের, ফর্সা মুখশ্রীতে লালচে আভা ছড়িয়ে আছে। কি কান্নাটাই নাই করেছে মেয়েটা! প্রচণ্ড কষ্ট চেপে রেখেছিল এতক্ষণ নিজের মধ্যে, আর এই আলোয় ধরা পড়ে গেছে তার গোপন কান্না। শ্রাবণের ভেতরে কি যেন একটা ছটফট করে উঠল, বুকের গহীনে ব্যথায় মোচড় দিয়ে উঠল। একরকম অপরাধ বোধ ঘিরে ধরল তাকে। মেঘ কেঁদেছে, আর নিশ্চিতভাবেই সে কেঁদেছে তার জন্যই। এই মেয়েটা কেন এভাবে কষ্ট পায়? কেন তার চোখের জল শুকানোর আগেই নতুন জল জমে ওঠে? কেন সে এভাবে ভেঙে পড়ে অথচ কাউকে কিছু বলে না? হ্যাঁ, তার জন্যই তো। মনে মনে নিজেকে ধিক্কার জানাতে লাগলো শ্রাবণ। মেঘ বারবার নিজের চোখ সরিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। সে তাকাতে চায় না শ্রাবণের চোখে। আঙুল দিয়ে মেঘের গালের কাছ থেকে অশ্রুর রেখা মুছে দিতে দিতে মৃদু কণ্ঠে শ্রাবণ বলে উঠল, কেন কাঁদছিলি ফুল? আমার জন্য? গাল থেকে পানি মুছতে না মুছতেই নতুন ব্যথায় আবারও মেঘের চোখ জোড়া টলমল করে উঠল। শ্রাবণের হাত জোড়া কেঁপে উঠল। তবে সেটা সে নিজেও টের পেল কি না কে জানে। মেঘ কিছু বলল না, কিন্তু মেঘের নীরবতাই সবচেয়ে জোরালো উত্তর হয়ে ফিরে এলো শ্রাবণের নিকট, একটা অপরাধ বোধের শেকল হয়ে। একটা অপরাধ যার বিচার হয়তো কোনোদিনই শেষ হবে না। কোনোভাবে নিজেকে সামলে নিয়ে গভীর শ্বাস নিল শ্রাবণ। মেঘের দুঃখ ভরা মুখটা তার হৃদয়ের গভীরে ছাপ ফেলে যাচ্ছে। সে ধীরে ধীরে দুহাতের আঁচলায় মেঘের নরম গাল তুলে ধরল। মেয়েটাকে একটুখানি সান্ত্বনা দিতে চায়, নিজের অস্তিত্ব দিয়ে তাকে আশ্রয় দিতে চায়। ভেবেই আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল মেঘের ভেজা চোখের পাতায়। একটা নরম তীব্র অনুভূতির চুম্বন,
একবার নয়, দুবার মেঘের চোখের কান্নাগুলো নিজের ঠোঁটে অনুভব করল সে। তারপর ধীরে ধীরে মেঘের কপালে এক গভীর চুমু দিল। মেঘ শিহরিত হয়ে উঠল। আবেগের স্রোতে সে নিজেকে আর ধরে রাখতে পারল না। শ্রাবণের কোমরের কাছে শক্ত করে তার গেঞ্জিখানা মুঠো করে ধরল মেঘ। সে কি চাইলে সরিয়ে দিতে পারতো না শ্রাবণকে? পারত, কিন্তু দেয়নি। সে চায় এই স্পর্শ, গভীরভাবে চায় এই উষ্ণতা, এই আশ্রয়, এই আবেগে মোড়া বন্ধন। এটাই তো তার একান্ত নিজের। তার সমস্ত প্রতিরোধ গলে গিয়ে বারবার শ্রাবণের উষ্ণতায় মিশে যেতে চায়। আবারও মেঘকে টেনে নিজের বুকের ভেতর চেপে ধরল শ্রাবণ। চোখ বন্ধ করে তার বুকে লেগে থাকা মেঘের উষ্ণ অস্তিত্বটা অনুভব করল। কেন আমাকে এত কষ্ট দাও তুমি শ্রাবণ ভাই? বুকের ভেতর থেকে ফিসফিসিয়ে কথাগুলো বলে উঠল মেঘ। শ্রাবণ নিঃশব্দে শুনে গেল। কোনো প্রতিক্রিয়া নেই, কোনো উত্তর নেই, শুধু তার বুকের ভেতর ধক ধক করে উঠল অপরাধ বোধ আর অপরিসীম বেদনায়। একটা প্রত্যাশা নিয়ে শ্রাবণের দিকে মুখ তুলে তাকালো মেঘ। সে কি জানে না এই মানুষটা কখনো কোনো উত্তর দেবে না? তবুও বুকের গহীনে জমে থাকা সব কষ্ট আজ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। আমার কি ভুল ছিল বলো? আমি তো শুধু তোমাকে ভালোবেসেছিলাম, নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম। কণ্ঠ ভেঙে এলো মেঘের। চোখের কোণে আবারও জল জমতে লাগলো। ঠোঁট কাঁপতে শুরু করেছে। বুকের ভেতর এক দম বন্ধ করা যন্ত্রণা তাকে টেনে নিচ্ছে অতল গহ্বরে। তার ভালোবাসা কি এতটাই মূল্যহীন ছিল? তার অনুভূতিগুলো কি এতটাই অপ্রয়োজনীয় ছিল শ্রাবণের কাছে? শ্রাবণ তাকিয়ে দেখল মেঘের চোখের গভীর বিষাদ, সেই তীব্র আরতি, কিন্তু কোনো উত্তর দিল না। উল্টো মেঘের চোখের পানি মুছে দিয়ে মেঘের কপালে নিজের কপাল ঠেকালো। আমি তোকে ভালোবাসি ফুল, ভীষণ ভালোবাসি। ফুপিয়ে কেঁদে উঠল মেঘ। আলতো হাতে শ্রাবণের বুকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরালো। তাহলে বলো, অতীতে যা ছিল সব মিথ্যে ছিল, কিছুই সত্য ছিল না। বলো। নিশ্চুপ রইল শ্রাবণ। আপাতত উত্তর দেওয়ার মতো কোনো শব্দ তার কাছে নেই। মেঘ আবারও বলে উঠল, বলো, সে সব কিছু মিথ্যে ছিল। তুমি কি দেখতে পাচ্ছ না আমি কষ্ট পাচ্ছি? আমি যে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না? কেন ঠকালে আমাকে বলো, কথা বলো। নিজেকে আর সামলাতে পারল না মেঘ। রাগে ফুঁসতে ফুঁসতে শ্রাবণের কলার চেপে ধরল দুহাতে। বলো, নয়না আপুর গর্ভের সেই বাচ্চার বাবা তুমি ছিলে না? বলো, কথা বলো, চুপ করে থেকো না। আজকেই তোমার শেষ সুযোগ শ্রাবণ ভাই। এরপর আমি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। কি করবি তুই? এগিয়ে এসে মেঘের গাল ছুঁল শ্রাবণ। বিরক্তিতে শ্রাবণের হাতটা ঝাঁকি মেরে সরিয়ে দিল মেঘ। আমাকে উত্তর দাও শ্রাবণ ভাই। বলো, নয়না আপুর গর্ভের সন্তানের বাবা তুমি ছিলে না, অন্য কেউ ছিল। বলো, সব মিথ্যে ছিল। বলো, তুমি আমাকে ঠকাওনি। বলো, তুমি আমাকে ছলনায় রেখে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যাওনি। বলো, চুপ করে থেকো না। শ্রাবণ হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘের সব প্রশ্নের উত্তর তার কাছে আছে, কিন্তু সে দিচ্ছে না। নাকি উত্তর দেওয়ার মতো কিছুই নেই, তাই কাপুরুষের মতো চুপ করে আছে। মেঘ থমকে গেল। দুদণ্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে ব্যঙ্গাত্মক হেসে বলে উঠল, তোমার নীরবতাকেই কি আমি তোমার সম্মতি হিসেবে ধরে নিব শ্রাবণ ভাই? এবারেও চুপ থাকলো শ্রাবণ। অপরাধীর ন্যায় মাথা নুইয়ে রাখল। চোখের জল মুছে নিল শ্রাবণ। তাচ্ছিল্য হেসে বলে উঠল, সব কিছু তো সত্যিই ছিল, কিন্তু আমি বোকার মতো সব মিথ্যে হিসেবে ধরে নিয়েছিলাম শ্রাবণ ভাই। আমি নিজের মনকে বুঝিয়েছিলাম সব মিথ্যা, কিছুই সত্যি না। কোনো একটা ভুল হয়েছে সকলের। এতটা দিন আমি অপেক্ষা করেছিলাম কবে তুমি আসবে আমার কাছে আর বলবে, ফুল বিশ্বাস কর আমাকে, যা হয়েছে সব মিথ্যা। আমি চোখ বন্ধ করে তোমার কথা মেনে নিতাম, কিন্তু তুমি আসোনি।
থামলো মেঘ। জোরপূর্বক একটা নিঃশ্বাস গ্রহণ করলো, নিজেকে কিছুটা স্থির করতে চাইলো। এরপর আবারও বলে উঠল, তুমি আসোনি আমার কাছে শ্রাবণ ভাই, বলনি আমাকে সব মিথ্যে ছিল। এমনকি সেই ঘটনার কোনো কিছুই আমাকে খোলাসা করনি। করনি বললে তো আবার আমার ভুল হবে। তুমি করতেই চাওনি, কারণ সবটা তো সত্যি ছিল। আমার অনুভূতির কোনো দামই ছিল না তোমার কাছে। আমি যে ধুকে ধুকে মরেছি, মরণ যন্ত্রণায় রাতের পর রাত ছটফট করেছি, তুমি আসোনি আমার কাছে। তখন এসে আমাকে বলনি, ফুল আমি তোকে ভালোবাসি। কেন বলনি শ্রাবণ ভাই? বলো না, কেন বলনি? থাম প্লিজ। শ্রাবণের কথার পাচ্ছে তার সামনে দাঁড়িয়ে ক্ষত বিক্ষত হৃদয়ে চিৎকার করে উঠল মেঘ। কেন থামবো আমি শ্রাবণ ভাই? কেন? বলতে দাও আমাকে, বলতে দাও তুমি কতটা নির্মমভাবে ঠকিয়েছিলে আমাকে। কেন আগে বলনি আমি তোমাদের মাঝে অনাহুত কেউ? কেন জানতে পারিনি আমি এক নিষ্পাপ ভুলের শিকার? যদি জানাতে, এক মুহূর্ত দেরি না করে সরে যেতাম আমি। আমার ভিতরে জন্ম নেওয়া নব্য অনুভূতিগুলোকে আমি নিজ হাতে শ্বাসরোধ করে মেরে ফেলতাম। তাহলে তো এই যন্ত্রণার আগুনে দগ্ধ হতে হতো না আমাকে। দিব্যি ভালোভাবে চলাফেরা করতাম আমি, সুখে থাকতাম, একটা হাসি খুশি জীবন কাটাতাম। মেঘের প্রতিটি শব্দ বুকের গভীর থেকে উঠে আসা এক একটি রক্তাক্ত আর্তনাদের মতো শোনাচ্ছে। চোখ দুটো অশ্রু ভেজা, অথচ কণ্ঠস্বরে তীব্র শীতল ঘৃণা। তুমি জানো শ্রাবণ ভাই, সব কিছুর জন্য শুধু তুমিই দায়ী, একমাত্র তুমি। কাপুরুষ তুমি। তুমি পারোনি, পারোনি তুমি। না পেরেছো তোমার সন্তানকে ধরে রাখতে, আর না আমাকে। তোমার প্রতি আমার প্রচণ্ড ঘৃণা হচ্ছে, অগাধ ঘৃণা। ফুল, শ্রাবণ অস্ফুট স্বরে ডেকে উঠল। মেঘের কণ্ঠে বিষ, আর চোখে জ্বলন্ত দাবানল দাউ দাউ করছে। শ্রাবণ নিঃশব্দে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার কাছে বলার মতো কিছুই নেই। মেঘের দম বন্ধ হয়ে আসছে। বুকের ভেতর জমাট বাঁধা কান্নাগুলো তাকে শ্বাস নিতে দিচ্ছে না। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও। হুট করে কথাগুলো বলে উঠল মেঘ। রাগে ক্রোধে তার শরীর ফেটে যাচ্ছে। মেঘের কথার পাছে শ্রাবণ বলে উঠল, আমার কথা শোন ফুল। আমি কোনো কথা শুনতে চাই না। যদি তোমার কাছে আমার প্রশ্নের উত্তর থাকে তাহলে বলো, না হলে বেরিয়ে যাও। বলেই তাচ্ছিল্য হেসে উঠল মেঘ। এরপর আবার বলে উঠল, আমি জানি তোমার কাছে কোনো উত্তর নেই, কারণ সব কিছু তো সত্যি ছিল, কিছুই তো মিথ্যা ছিল না। বেরিয়ে যাও এখান থেকে। শোন আমার কথা জান, আই সেড গেট আউট। চিৎকার দিয়ে কথাটা বলে উঠল মেঘ। হাত জোড়া মুষ্টিবদ্ধ করে ফেলল শ্রাবণ। তার কলিজায় কেউ মনে হচ্ছে একের পর এক ছুরির আঘাত করে যাচ্ছে। শ্রাবণকে আর অপেক্ষা করতে না দিয়ে তার বুকের ওপর ধাক্কা দিতে লাগলো মেঘ। যদিও শ্রাবণের সাথে পেরে ওঠা তার পক্ষে সম্ভব নয়, কিন্তু শ্রাবণ যেন নিজের শরীরের সব ভার ছেড়ে দিয়েছে। এক পা দু পা করে পিছাতে লাগলো শ্রাবণ। মেঘ ধাক্কা দিতে দিতে তাকে দরজার বাহিরে বের করে দিল। চলে যাও, এই কক্ষ থেকে বের করার সাথে সাথে তোমাকে আমার জীবন থেকেও বের করে দিয়েছি আমি, সারা জীবনের জন্য, কথাটা মনে রেখো। বলে শ্রাবণের মুখের ওপর দরজাটা লাগিয়ে দিল মেঘ। শ্রাবণ নিঃশব্দে দাঁড়িয়ে রইল দরজার ওপারে। দরজা লাগিয়ে দরজার হাতল ধরে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল মেঘ। গলা ফেটে কান্না আসছে তার, কিন্তু নিজের দুহাতে সে মুখ চেপে ধরল, যাতে এই শব্দ বাহিরে না যায়। মেঘ জানে শ্রাবণ এখনো এখানে দাঁড়িয়ে আছে, দরজার বাহিরে। যাই হয়ে যাক, সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মেঘ। সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে নিল শ্রাবণ। আজই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সে। বিশ্ববিদ্যালয়ের ট্রেনিংয়ের জন্য 1 সপ্তাহের জন্য ঢাকায় যেতে হবে। সাধারণত এমন ট্রিপে যেতে তার কখনোই বিশেষ আগ্রহ থাকে না, কিন্তু এবার বিন্দুমাত্র দ্বিধা না করেই রাজি হয়ে গেছে। এটা শুধু তার কাছে একটা ট্রেনিং নয়, এটা এখন এক ধরনের বিরতি। মেঘকে একটু সময় দিতে চায় সে। দূরত্ব হয়তো কিছু প্রশ্নের উত্তর খুঁজে দেবে,
কিছু জটিলতা আপনা আপনি মিটে যাবে। মেঘের অভিমান, রাগ, ঘৃণা সব কিছুর একটা না একটা সুরাহা হবে নিশ্চয়ই এই কয়েকদিনে। আর এই সুযোগে শ্রাবণও নিজেকে একটু গুছিয়ে নিতে চায়। তবে ফিরে এসে তাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতেই হবে, হয়তো সবচেয়ে বড় সিদ্ধান্ত। ভাবনার গভীর থেকে নিজেকে টেনে বের করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো শ্রাবণ। নেমেই দেখলো সকালের নাস্তার টেবিলে সবাই বসে আছে, শুধু মেঘ ছাড়া। তার হাতে ব্যাগপত্র দেখে প্রথমেই এগিয়ে এলেন আফসানা বেগম। চোখে উৎকণ্ঠার ছায়া আর কপালে ভাঁজ নিয়ে বলে উঠলেন, কোথায় যাচ্ছিস শ্রাবণ? শ্রাবণ কিছু বলল না, চুপচাপ টেবিলে গিয়ে বসে পড়ল। প্লেটে হালকা কিছু খাবার তুলে নিল। আসলে খাওয়ার ইচ্ছে নেই তার, তবুও খাচ্ছে যেন তাকে স্বাভাবিক দেখায়। আফসানা বেগম এবার আরও দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, কথা বলছিস না কেন? ব্যাগ গুছিয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি? শ্রাবণ এবার মায়ের দিকে তাকালো, চোখে গভীর ক্লান্তি, মুখে একরাশ বিষণ্ণতা। খেতে খেতে শান্ত গলায় বলল, ভার্সিটি থেকে ট্রেনিংয়ে যাচ্ছি 1 সপ্তাহের জন্য। কোথায় যাচ্ছি সেটা আপাতত বলছি না, তবে এই কদিন আমাকে কেউ ফোন দিয়ে বিরক্ত করবে না, কারণ আমি মোবাইল বন্ধ রাখবো। শ্রাবণের কণ্ঠস্বর শুনে আফসানা বেগম আর প্রশ্ন করার সাহস পেলেন না। সন্তানের চোখের ভাষা যে মায়ের কাছে অজানা নয়। সে যে সারা রাত জেগেছে, তার ভিতরে যে ঝড় বইছে, এসব বুঝতে মায়ের কোনো ভুল হলো না। তিনি নিশ্চিত এই আচরণের পেছনে মেঘের নামই আছে। তবুও কিছু বললেন না আফসানা বেগম। সন্তানের মন পোড়া অবস্থায় তর্ক করে লাভ নেই, বরং চুপচাপ উঠে গিয়ে খাবারের বক্স বের করলেন। নিঃশব্দে শ্রাবণের জন্য খাবার গুছিয়ে দিতে লাগলেন। সন্তানের যত যন্ত্রণাই থাক, খালি পেটে তো আর তাকে যেতে দিতে পারেন না। পাশ থেকে আদিবা কিছু বলতে চাইছিল, কিন্তু কালকের অপমানের কথা মনে পড়তেই সে নিজেকে গুটিয়ে নিল। কথা তার গলায় আটকে গেল, চোখ নামিয়ে নিল প্লেটের দিকে। এমন সময় পাশ থেকে উচ্ছ্বসিত কণ্ঠে আরজ বলে উঠল, ভাইয়া, আসার সময় আমার আর মেঘাপুর জন্য চকলেট আনতে ভুলবা না কিন্তু। শ্রাবণ এক মুহূর্ত চুপ থেকে হাসার চেষ্টা করল, তবে সেই হাসি চোখ ছুঁতে পারল না। মনে মনে ভাবল, তোর মেঘাপু আমার হাতের বিষও খেয়ে ফেলবে হয়তো, কিন্তু আমার আনা চকলেট সে তো ছুঁয়েও দেখবে না। তবুও মুখে নিস্পৃহ স্বরে বলল, ঠিক আছে, আনবো। আরজ খুশিতে হাততালি দিয়ে উঠে খাওয়ায় মনোযোগ দিল। আর শ্রাবণ উঠে দাঁড়িয়ে ব্যাগের স্ট্র্যাপ শক্ত করে ধরল। আফসানা বেগম এগিয়ে এসে খাবারের বক্সটা শ্রাবণের হাতে দিলেন। এসবের দরকার ছিল না মা, কি খেয়েছিস ভালোই দেখছি, আমাকে আর বোঝাতে হবে না, চুপচাপ এটা নিয়ে নে। মায়ের সাথে তর্ক করে কখনোই জিততে পারবে না শ্রাবণ জানে, তাই কথা না বাড়িয়ে খাবারের বক্সটা হাতে নিল। এক হাতে আলতো করে তার মাকে জড়িয়ে ধরে মাথায় আলতো চুমু খেলো। সাবধানে থাকিস বাবা, নিজের খেয়াল রাখিস। ঠিক আছে বলেই সকলের দিকে তাকালো একবার শ্রাবণ, এরপর সকলের উদ্দেশ্যে বলে উঠল, আসছি গাইজ, টাটা। সবাইকে বলে দরজার কাছে এগিয়ে এলো শ্রাবণ। থমকে একবার দোতলার দিকে তাকালো, কেউ নেই, সব ফাঁকা। একটা দীর্ঘশ্বাস দিয়ে বেরিয়ে এলো সে। কেমন যেন অনুভূতি হচ্ছে তার, মনে হচ্ছে এইসব কিছুই তার আগের মতো থাকবে না, কিছু একটা বদলে যাবে। সময়ের ব্যবধানে একটা অদৃশ্য ভার বয়ে চলতে লাগলো তার সঙ্গে।